আচ্ছা, তো আমাদের কাছে মনে হয়েছিল একটু অগ্রগতি হলে আপনাদের জানাবো। তো আমি যখন প্রথমে এই মিনিস্ট্রিতে আসি, আসার পর আমার এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি। অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি এখানে, এমনকি প্রথম শুক্রবারও আমরা অফিস করেছি। রাত্রে ওনারা যখন যে জিনিস জানতে চেয়েছি হেল্প করেছেন। আমাদের একজন বন্ধু ছিলেন, আপনারা জানেন, বিশিষ্ট অর্থনীতিবিদ জিয়া হাসান, উনি জার্মানিতে সেটেল। তো উনি স্ব-উদ্যোগে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে এখানে কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন কিছুদিন, করে আমাদের বিভিন্ন নীতি এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। দুর্ভাগ্যক্রমে উনি কালকেই জার্মানিতে চলে গেছেন, ওনাকে আমরা সামনে রাখতে পারলাম না। তো আমি আপনাদের প্রথমে আমরা কি কি পদক্ষেপ নিয়েছি সেগুলো একটু জানাই, তারপর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই এই মন্ত্রণালয় সম্পর্কিত, অন্য কোনো মন্ত্রণালয়ের উত্তর ওইখানে যাই দেবো, এখানে না, সেটা আপনারা করতে পারবেন। আমাদের সচিব মহোদয় আছেন, ডিজিরা আছেন, যদি সম্ভব, যদি আমার পক্ষে কোনো কিছু উত্তর দেওয়া অসম্পূর্ণ থাকে ওনারা কন্ট্রিবিউট করবেন, অসুবিধা নেই। আমরা এটা আধা ঘন্টার মধ্যে শেষ করবো। প্রথম হচ্ছে কি, আমরা এখানে আসার পর প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আর্নার যারা আছে, যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, যখন এয়ারপোর্টে দেখতাম, এয়ারপোর্টে মানে আমরা অসৎ ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই, কিন্তু আমাদের রেমিটেন্স আর্নার যারা, তাদের সাথে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল, মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। যাই হোক, সেরকম মানসিকতা নিয়ে আমরা কাজ শুরু করেছি, কি কি করা যায়। তো প্রথমে আপনাদের বলে রাখি, আমরা প্রবাসী যারা কর্মী আছে তাদের কল্যাণের জন্য কি কি করেছি। প্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে, আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না, এখন রেমিটেন্স পাঠাতে পারবেন। রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন। এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে। এখানে সিটি ব্যাংক নামে একটা বেসরকারি ব্যাংক আছে, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে। তাদের সাথে একটা মেমোরেন্ডাম অফ কোঅপারেশন করেছি, সেটার আলোকে মোট কথা হচ্ছে, আগে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন নিতেন তারা এখানে রেমিটেন্স পাঠাতে পারতেন না, প্রবাসী কল্যাণ ব্যাংক পাঠাতে পারতেন না, ওইখান থেকে ঋণটা শোধও করতে পারতেন না। এখন তারা সরাসরি এই কাজটা করতে পারবেন। এটাতে ওনাদের ভোগান্তি কমবে এবং রেমিটেন্সের প্রবাহ বাড়বে বলে আমরা বিশ্বাস করি। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো 12টি বাণিজ্যিক ব্যাংক, দেশের সর্ববৃহৎ 12টি বাণিজ্যিক ব্যাংকের সাথে আলাপ করেছি। আমরা বলেছি শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক না, আপনারাও প্রবাসীদেরকে ঋণ দেন। এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে। তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন, ওনারা রাজি হয়েছেন, কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছে উনি কথা বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, উনি অত্যন্ত হেল্পফুল। উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন, আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে। আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ। এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই 12টা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে, যেটা আগে কখনো ছিল না। এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা, এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে, অনেক দূর প্রান্ত থেকে আসেন। এই জন্য আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে, ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথ স্থাপনের জন্য, অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বা ম্যান পাওয়ার খরচ না করে, আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে ওনাদের কিছু কিছু রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন, সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি। আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন, কর্মী যারা আছেন, তারা প্রবাসের নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে, তারপরেও তারা ঠিক মতো কাজ করে না, এই ধরনের প্রচুর অভিযোগ, আপনারা সবাই এটা জানেন। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। আমরা এই দূতাবাস সমূহে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো, কে কমপ্লেইন করলো, কমপ্লেইন যে করেছে ওনার ফোন নাম্বার কি, নাম কি, এবং ওই কমপ্লেইনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন, এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট করবেন। এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে, সবগুলা তো চেক করতে পারবো না,
সেগুলি আমরা দৈব চয়ন ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি। এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে, একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে, দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো। এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। আমরা রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা জানেন, একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে। এছাড়া আমরা একটা, আপনারা জানেন, ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা, সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান। তো আমরা এই 12টা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয়, ধরেন 1500 টাকা হোক 2000 টাকা হোক, ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর, সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে। অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে, ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে। তো এইটা পুরোপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না। আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের সাথে আলাপ করেছি, উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন, কিন্তু আমরা আশা করব আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রবাহ আরো বৃদ্ধি পাবে। সরাসরি রেমিটেন্স পাঠাতে, হুন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মীরা আছে ওনারা আরো অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন। প্রবাহ বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি, সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা। আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি। এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, সহায়তা লাগবে। আমাদের মনে হয়েছে উনি এটা করে দিবেন, বেশ পজিটিভলি উনি এটা নিয়েছেন। আর কোনো ক্রয় সীমা থাকবে না, ওয়েজ আর্নার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা খুব ভালো করে জানেন। আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি নাই, বাট কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে। সৌদি আরবেতে 200 জন নার্স পুরুষ ও মহিলা প্রেরণের জন্য MOU স্বাক্ষরিত হয়েছে। ইটালির অর্থ মন্ত্রণালয় একটা প্রকল্পের আওতায় 250 জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে। জাপানে একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে। আমরা দাবি করছি না এগুলি খুব উল্লেখযোগ্য অগ্রগতি, বাট শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে, এটা একটা চিরাচরিত কমপ্লেন। তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে 3টা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসের, ধরুন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবের দূতাবাসের, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের, তারপর হচ্ছে PMET প্রশিক্ষণ ব্যুরো। তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন নিতে হবে। 3টা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন নিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং 15 থেকে 30 দিন সময় কমে যাবে। লিড টাইম আমরা বলি, ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা, সেটা যদি 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে পর্যন্ত। আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য। বাট আপনাদেরকে কনফার্ম করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না, এটা আমরা প্রয়োজনীয় আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি। আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছেন, সাব এজেন্ট বিশেষ করে, এজেন্টরা তো আমাদের এখানে নিবন্ধিতই, সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এবং আমরা আশা করব, আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্ম্য অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম্য কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলেও কমবে, আশা করি অনেকাংশে করবে। এবং আমি আশা করি বাইরের নেতৃবৃন্দ আছেন, ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করার চিন্তা করছি, এবং এটা অবশ্যই করব, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব। যে ক্যাটাগরি A রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি B হচ্ছে এটা, ক্যাটাগরি C হচ্ছে এটা। সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে, এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন, অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে যারা যেতে চান, তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে কমপ্লেইন কম, এদের পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে
অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে। তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন, সরি প্রেসিডেন্ট ফোন করেছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম স্যার আপনার সাথে কিরকম সম্পর্ক? বললাম আমার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি খুব পুরনো বন্ধু। আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি? বলে যা লাগে আমাকে করতে বলো, আমি করবো এটা। সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই, আমরা মার্কেটে ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দী ছিলেন। এটা খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। সেখানে স্যারের ইন্টারভেনশন এটা হয়েছে, যেখানে ইউএই এর আমিরের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল না। তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। এছাড়া আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় না, সেখানে উনি ফোন করবেন, করে দিবেন। তো আমরা আশা করি ওনাকে সরাসরি এখন প্রস্তাব দেয়নি, বিকজ আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা। ওনার মাধ্যমে আগামী মাস 2-এর মধ্যে শ্রম বাজার সম্প্রসারণের বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লাস্ট, এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই। আমাদের যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। আমাদের অলরেডি 87 জনের সাথে যারা ফিরে এসছেন, আপনারা জানেন 57 জন না, আরো অনেকেই বন্দী ছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের ব্যাংক আছে একটা, আমাদের একটা বোর্ড আছে, কল্যাণ বোর্ড আছে, আমাদের বিএমইটি আছে, যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণের কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে, সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে, তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে, দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। ওএসএল এর মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারে না, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ধন্যবাদ আপনাদের। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে করতে পারেন, রিপিট করেন না প্লিজ। জিরো কস্ট বলতে বুঝিয়েছেন ওনারা যে মানে নন ডকুমেন্টেড কস্ট, সেটা যেটা বিভিন্ন মানে দুর্নীতিমূলক ভাবে দিতে হয়, সেটা তো জিরো করার তো লক্ষ্য আমাদের থাকবেই। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এজেন্টদেরকে দায়বদ্ধতার, সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে রক্ষা করার কি। আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন 1 টাকাও দিতে না হয়। কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমরা আস্তে আস্তে আগাবো, যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে, এই লক্ষ্যে আমরা কাজ করবো, এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আর একটা কর্মবাজারের যেটা বলেছেন স্থবিরতা আছে, এটা তো আন্তর্জাতিক বাজারে স্থবিরতা থাকলে আমাদের কিছু করা নাই। যেমন মালয়েশিয়া সব দেশ থেকেই বন্ধ করে দিয়েছে, এখন প্ল্যান্টেশন সেক্টরে কিছু লোক নেওয়ার চেষ্টা করছে হয়তো। তো
এটা আমরা চেষ্টা করব, আমরা একটু অন্য নতুন মার্কেট খোঁজার চেষ্টা করছি। পূর্ব ইউরোপিয়ান কিছু দেশে কিছু মার্কেট ওপেন হচ্ছে, সোভিয়েত ইউনিয়নের মার্কেট ওপেন হচ্ছে রাশিয়াতে, তবে সেখানে আবার এক ধরনের রিস্ক আছে। পূর্ব ইউরোপের কথা বলে ওনারা আসলে ওখানে থাকেন নাকি চলে যান, কোনো রিস্কে পড়েন নাকি, তো সেটা আমাদেরকে খুব থরলি ইনভেস্টিগেট করতে হবে। আমরা চেষ্টা করব নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টাও করব। স্যার, আমার নাম সম্রাট হোসেন, আমি চ্যানেল 24 এ কাজ করি। আপনাকে ধন্যবাদ, বোঝা যাচ্ছে আপনি এই ব্যাপারে একজন এক্সপার্ট, থ্যাংক ইউ। আসলে 17,000 প্লাস জনের ব্যাপারে আমরা অলরেডি পদক্ষেপ নিয়েছি। আমরা বসেছিলাম সব যারা রিক্রুটিং এজেন্ট আছে ওনাদের সাথে। আমাদের প্রাথমিক স্তরে আমরা বলেছি রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদেরকে টাকা ফেরত দিবে, সাব এজেন্টরা প্রবাসী যারা শ্রমিক ছিল যাওয়ার কথা ছিল তাদেরকে টাকা ফেরত দিবে। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনও প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। প্রত্যেকের সিগনেচার সহ আপনার কাগজ যে আমরা টাকাটা ফেরত পেয়েছি সেরকম আমরা পেয়েছি মাত্র 25%। বাট এটা আমরা সময়সীমা যে বেঁধে দিয়েছিলাম সেটা আছে, আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। এটা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব, এটা আমরা নেক্সট ফেজে করব। আপনাদেরকে একটা তথ্য একটু জানাতে চাই, এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী কল্যাণ যারা ফেরত আসছেন ওনারা এয়ারপোর্টে বেটার ব্যবহার পাচ্ছেন। আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে, ওনার উৎসাহ আছে, ওনার নেতৃত্ব থাকবে এখানে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যারা যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কীভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কীভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের 0 টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। আমাদের কাছে তো কাগজপত্র লিখে ওনারা বলছেন যে টাকা বুঝে পেয়েছি, তার মধ্যে অনেক থ্রেড থাকতে পারে, অনেক ম্যানিপুলেশন থাকতে পারে। সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে, 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করব তখন তো তার দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছুই করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরও অনেক বেশি কিছু করা সম্ভব। আপনারা সারাক্ষণ এই সমস্ত বিষয় রিপোর্ট করতে থাকেন। আমরা যদি কোনো অন্যায় করি, ভুল করি, 1 বিন্দু ছাড় দেবেন না, সবসময় আমাদের উপর একটা ওয়াচডগ বডি রেখেন। মন্ত্রণালয়ের ব্যাপারে একটা জিনিস কি, আমরা একটা জিনিস জানি কি, যত আপনি প্রক্রিয়া বা ধাপ কমাবেন তত খরচ আর ভোগান্তি কমবে। সো আপনি যে প্রশ্ন তুলেছেন ওই আশঙ্কা নাই কেন, কারণ ওখানে তো এমবিসি অ্যাটাস্টেশন করে দিচ্ছে। আর বিএমইটি পর্যায়ে যে অনুমোদন দিতে হয়, বিএমইটি তো আমাদেরই পার্ট, তো আমাদের 2 বার এটা করা দরকার কি, কাজে আমরা ওই আশঙ্কা আপাতত করছি। একটু যুক্তি করছি, বিএমইটি তো তাই ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটা ফাইনালি দেয়, কিন্তু অ্যাটাস্টেশন যেটা হয়, মালয়েশিয়া গতবার যে অ্যাটাস্টেশন হয়েছে, এই অ্যাটাস্টেশন কোনো একটি কোম্পানি পরিদর্শন করেনি আমাদের শ্রম কল্যাণ উইং।
এটি নিয়ে যখন আমরা প্রশ্ন করছিলাম মন্ত্রণালয়, তখন হাই কমিশন থেকে বলা হয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট আমাদেরকে বলেছে যে অ্যাটেনশন ভিজিট করতে পারবা না। তো ভিজিট করতে পারবা না, তুমি অ্যাটেনশন করে দিলে এবং যেই কোম্পানি দেখে কর্মীরা দেখে যে কোম্পানি নাই। সৌদি আরবে হাজার হাজার কোম্পানি এরকম ভুয়া নাম সর্বস্ব কোম্পানি, কর্মী গিয়ে দেখে কোম্পানি নাই, তাহলে অ্যাটেনশন কেন করলাম? সত্যায়িত করলাম। আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে শ্রম কল্যাণ যে উইং আছে আমাদের বিদেশি দূতাবাসগুলোতে, এটাকে সবচেয়ে বেশি তৎপর হতে হবে। আমরা একটা কমপ্লেইন মেকানিজমের মধ্যে দিয়ে ওনাদের আওতায় আনার চেষ্টা করছি জবাবদিহিতা। আমার যদি আমার কোনো একটা কনফারেন্সে কাতারে যাওয়ার ইচ্ছা আছে, সরাসরি ওখানে সবার সাথে কথা বলবো। কিছুদিনের মধ্যে ওনাদের সাথে আমার একটা জুম মিটিং করার ইচ্ছা আছে। যদি দূতাবাসগুলো ঠিক মতো কাজ করে তাহলে অনেক অনিয়মই অনেকাংশে দূর করা সম্ভব। আমরা কোনো বুলেট প্রুফ সিস্টেম পাবো না, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাব এটাকে ভোগান্তি দুর্নীতি সর্বনিম্ন পর্যায়ে নেমে আনার জন্য। অন্য কেউ প্রশ্ন থাকতে পারে। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই স্যার, অনেকক্ষণ ধরে করতে যাচ্ছে স্যার। সেটা হচ্ছে স্যার আপনাকে যেহেতু স্যার মানে আমি অল্প স্যার মাইটিতে আছি স্যার, আমি জানতে চাচ্ছি স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শুধু মালয়েশিয়া বা অন্যান্য দেশের জন্য না, যারা বিদেশে যায় তাদের সবার জন্যই। একটা বিষয় যে দক্ষিণ কোরিয়া আপনার 2022 থেকে 24 সাল পর্যন্ত প্রায় 15,000 লোক কিন্তু যাওয়ার জন্য অপেক্ষমান। এই কর্মীদেরকে যাওয়ার জন্য 2 বছর মেয়াদ একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু 2 বছর মেয়াদ প্রায় শেষ প্রান্তে চলে আসছে। তাইলে এদের যাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ রয়েছে কিনা? আর পাশাপাশি একটা প্রশ্ন যে এই যে আপনাদের মানে প্রতিবেশী দেশ যে ভারত আমাদের পানিতে ভাসিয়েছে, সেই ভারতের 26 লাখ মানুষ এখন বাংলাদেশে কর্মরত রয়েছেন। তাদের দেশে তো কর্মসংস্থানের অভাব নাই, আমাদের দেশে অনেক কিন্তু বেকার রয়েছেন। আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না। এই ব্যাপারে আপনি চোখ রেখেন, আজকে খালেদ মহিউদ্দিনের প্রোগ্রাম আছে রাত 10টার সময়, আমাকে এইটা প্রশ্ন করালে আমি এখানে উত্তর দিব। এটা আমাদের মিনিস্ট্রির বিষয় না। বিদেশি কারা এখানে কাজ করে এটা তো আমাদের মিনিস্ট্রির বিষয় না, এটা বিডার বিষয়, শ্রম মন্ত্রণালয়ের বিষয়। আর দক্ষিণ কোরিয়ার ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমাদের সচিব মহোদয় আপনাদেরকে সর্বশেষ অবস্থা বলছেন। এটা ধন্যবাদ। আমরা আসলে ওখানে যে আমাদের লিগ্যাল সাপোর্ট সিস্টেম আছে এটা খুবই উইক। আমরা নতুন ওইখানে ধরুন প্রত্যেকটা মিডল ইস্টের দেশে ভালো একটা ল ফার্মের সাথে এঙ্গেজ করার চিন্তা করছি। আমরা এখানে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে সেন্ট্রালাইজড একটা মনিটর সিস্টেম করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি প্রতিটা নির্যাতনের ঘটনাতে ওইখানকার আইনগত প্রতিকার যতটুকু ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া যায় নাকি দেখার জন্য। এটা অনেক বড় চ্যালেঞ্জ ভাই, বুঝতেই পারছেন। এটা আমরা যা শুরু করেছি এবং এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমরা যখন ওই সমস্ত নিউজ পড়তাম যে তারা তো ওখানে গেছে কাজ করার জন্য, তারা তো হ্যারাস্ট হওয়ার জন্য, টর্চার হওয়ার জন্য যায় নাই। এখন আপনাকে আমি এখনই অনেক বড় কিছু বলতে পারবো না, কিন্তু এটা আমাদের বিবেচনায় আছে। আমি যখন ওখানে যাওয়ার পরিকল্পনা আছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে, সরাসরি কথা বলে সরাসরি সিচুয়েশন জানার চেষ্টা করব। আপনারা জানেন যে আমাকে যে কোনো কারণে হোক অনেক মানুষ চিনেন। আমি এমনি সৌদি আরবে যখন হজ করতে গিয়েছিলাম তখন আমি প্রচুর কমপ্লেইন পেয়েছি। এবার একদম টার্গেট করেই যাব, ইনশাল্লাহ কথা বলবো, বাস্তব মাঠের পরিস্থিতি জেনে নিয়ে ওইখানকার আমাদের যে লেবার উইংগুলো আছে তাদের ক্যাপাবিলিটি কতটুকু, সমস্যা কতটুকু, এখানে ল ফার্ম যাদের সাথে কাজ করে তাদের কোয়ালিটি কিরকম, সবকিছু অ্যাসেস করার পরিকল্পনা আমাদের আছে। একটু টাইম লাগবে, কিন্তু আমরা অবশ্যই ব্যবস্থা নিব। স্যার আপনার মন্ত্রণালয়ের বাইরে প্রশ্ন না, করতে কোনো চাই। বাইরে প্রশ্ন স্যার, আপনি তো ক্যাবিনেটের একজন স্যার, আমরা তো আপনাকে পাই না। পান না? আমি এই মন্ত্রণালয়ে ব্রিফিং করব। বলেন। জি, আচ্ছা, এটা লাস্ট কোয়েশ্চেন। না, আপনি করেছেন একবার। যে ট্রেনিং কারিকুলাম আছে, ট্রেনিং মেথোডোলজি আছে, সেটা নিয়ে আমরা বসবো। এটা আমাদের বিবেচনার মধ্যে আছে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এক মিনিট ধরতে ধরেন। আপনি আজকের ডেটটা লিখে রাখেন। আজকের থেকে 1 মাস পরে আপনি যে এই প্রশিক্ষণটাকে ভুয়া বলেছেন ওটার উপর একটা রিপোর্ট করবেন। আশা করি আপনি আর ভুয়া বলবেন না। স্যার, আমার নাম তানিম আহমেদ, আমি কাজ করি গ্লোবাল টেলিভিশনে। জি, আমি প্রবাসীর প্রয়োজনীয়তা আমরা অ্যাসেস করেছি। আমাদের কাছে মনে হয়েছে এটা দরকার নাই। এটা যেই সার্ভিসটা আমি প্রবাসী দেয় সেই সার্ভিসটা আমাদের যে কল্যাণ ডেস্ক আছে সেটার মাধ্যমে দেওয়া সম্ভব। আর একটা কথা আমি আপনাদের বলি, আপনারা যারা দীর্ঘদিন যাবত এই বিটে কাজ করছেন, আমার পরিকল্পনা ছিল আজকে প্রকাশ করে দিচ্ছি, আমি আপনাদের নিয়ে যারা দীর্ঘদিন কাজ করেন, যারা মনে করেন যে আমাকে আপনারা হেল্প করতে পারবেন, আমি আপনাদের সাথে এক্সক্লুসিভলি বসে আপনারা আমাকে যতভাবে পারেন আপনারা আমাকে হেল্প করেন। আমরা সবাই মিলে আমরা এটা উন্নত করার চেষ্টা করব। আমি আপনাদের যে কমিটমেন্টটা আপনাদের প্রশ্নের মধ্যে দিয়ে আমি বুঝতে পারছি, আমি শুধু রাগ বা অসন্তোষ দেখছি না। আপনাদের কমিটমেন্টটা আপনারা রিয়েলি চান এটা যেন ভালো করা হয়, আপস্কিলিং যেন হয়। আমি কথা দিচ্ছি আপনাদের সাথে আমি অচিরেই বসে আমি ডিটেইল জেনে নিব। ওই পয়সাটা কিন্তু কোনো
ক্যামেরা ট্যামেরা থাকবে না। আপনারা আমাকে অবহিত করার জন্য, আমাকে যত কমপ্লেইন আছে সবকিছু জানানোর জন্য বসবেন। আমার সাথে ডিজিরা যারা আছেন, সচিব সাহেব বলবেন, যা ইচ্ছা আপনাদের বলেন, আপনারা আমাদেরকে কনস্ট্রাকটিভ সাজেশন দিবেন, বসবো। আর জেনারেল কোনো যদি প্রশ্ন না থাকে আমরা ভাই আমি বলেছি না আমাদের স্ট্রং হবে কিনা পদক্ষেপ জানি না, কিন্তু আমাদের যে এমবেসি আছে, এমবেসিতে যে শ্রম কল্যাণ উইং আছে, তারা সবাই লিগালি প্রশিক্ষিত না। আমরা আউটসোর্সিং করে ওই জায়গায় যে নাম করা ল কোম্পানিগুলো আছে ওদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে যতটা পারা যায় রিজলভ করার চেষ্টা করবো, বিশেষ করে যেখানে অনেক বেশি প্রবাসী থাকেন ওই সমস্ত জায়গাতে। 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে, এগুলি কেন বলি জানেন? না পারলে আপনারা যেন ধরতে পারে, বুঝছেন? হয়তো 70% পারবো, 60% পারবো, কিন্তু এই যে পাবলিকলি সবাই বলে দিলাম, অনেকে ভাবে আমি এটা কেন বলি। এটা বলি যেন চাপ থাকে। আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বলেছিলাম যে যারা জুলাই অগাস্ট মাসে ভুয়া মামলা যেগুলো আছে ওগুলো 31 অগাস্টের মধ্যে প্রত্যাহার করব। ওইটা আমরা 24 অগাস্টের মধ্যে প্রত্যাহার করেছিলাম, হত্যা মামলাগুলো বাদে। হত্যা মামলা এত সহজে প্রত্যাহার করা যায় না। আজকে আপনাদেরকে বললাম 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট, ওই পৃথক লাউঞ্জ টাউঞ্জ ওগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের। আপনারা 1 মাস পর, আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে, 1 মাস পর আপনারা রিপোর্ট করেন, আমাদেরকে জানিয়ে, ইনশাআল্লাহ আমরা সফল হব। আছে অনেক কিছু আছে, আমার মনে হয় কি আমাদের ফান্ডামেন্টাল যে তথ্য জানা ছিল জানিয়েছি। আমি আপনাদেরকে কথা দিলাম যে আপনারা এরপর থেকে 2টা জিনিস পাবেন। এক হচ্ছে আপনাদের সাথে আমি এক্সক্লুসিভলি বসবো, যদি আপনারা রিপোর্ট করতে গিয়ে কোথাও অসহযোগিতা পান, আমি আলাদাভাবে আমাদের এখানে যে প্রেস উইং আছে, প্রেসের যে মানে পাবলিক রিলেশনস অফিসার, ওনাকে ডেকে ওই মিটিং আমি বলে দিব। আপনারা একটু ধৈর্য ধরেন, আরো অনেক বিষয় আপনারাও জানবেন, আমিও জানবো। আমাদের এখান থেকে আমরা চাই আপনারা আমাদের একটা ওয়াচডগের ভূমিকা পালন করেন। বুঝতেই পারছেন যে আমি মানে যেই প্রত্যাশিত মাত্রায় সফলতা আপনারা আশা করেন সেটা কিছুই অ্যাচিভ করতে পারি নাই, বাট চেষ্টা যে করেছি সেটা আপনাদের জানানোর জন্য আজকে বসলাম এখানে। ধন্যবাদ সবাই। এখন আমরা মানে আমাদের